16 বছরের এক স্কুল পড়ুয়া মেয়ে ভ্যালেন্টাইন্স ডে পার্টি শেষে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। 4 জন নরপশু মিলে মেয়েটিকে ধর্ষণ করে একটি ড্রেনের মধ্যে ফেলে রেখে চলে যায়। ভাগ্যক্রমে মেয়েটি বেঁচে যায়। তারপর পুলিশ সেই অপরাধীদের আইনের আওতায় আনে, কিন্তু জালিয়াতি করে অপরাধীরা নিজেদের নির্দোষ প্রমাণ করে মুক্তি পেয়ে যায়। দেশের প্রচলিত আইন যখন অসহায় মেয়েটিকে ন্যায্য বিচার পাওয়া থেকে বঞ্চিত করে, তখন মেয়েটির মা ধর্ষকদের শাস্তি দিতে আইন নিজের হাতে তুলে নেয়। বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া বলিউডের ক্রাইম রিভেঞ্জ থ্রিলার সিনেমা মমের গল্প। একজন মা নিখুঁত মাস্টার প্ল্যান করে কিভাবে মেয়ের ধর্ষকদের শাস্তি দেয় এবং সৎমা হয়েও সে তার সন্তানের জন্য কত দূর যেতে পারে তা জানবো আমাদের আজকের গল্পে। তো চলুন বন্ধুরা, দেখে আসি এক মায়ের প্রতিশোধের গল্প। গল্পের শুরুতেই আমরা দেবিকি সাওয়ারওয়াল নামের এক ভদ্র মহিলাকে দেখি। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষিকা। ছাত্রছাত্রীদের মাঝে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয়। ক্লাসে ঢুকে সে তার ছাত্রছাত্রীদের বায়োলজি পড়াচ্ছিল। দেবকি ম্যামের মেয়ের নাম ছিল আরিয়া। সেও একই ক্লাসে পড়াশোনা করে। আরিয়াকে দেখা যায় কাবির নামের একটি ছেলের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কাবিরকে সে অনেক পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারেনি। আরিয়ার বান্ধবী স্বপ্না বিষয়টা নোটিস করে। সে আরিয়াকে বলে কাবিরকে প্রপোজ করার জন্য। অন্যদিকে দেখা যায় ক্লাসে মোহিত নামের একটি ছেলে বারবার আরিয়ার দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর সে আরিয়ার নাম্বারে একটা মেসেজ ড্রপ করে। আরিয়া মেসেজটি ওপেন করে দেখতে পায় যে মোহিত তাকে একটা দুষ্ট ভিডিও পাঠিয়েছে। এটা দেখে আরিয়ার ভীষণ রাগ হয়। সে তখন মোহিতকে তিরস্কার করে। কি হয়েছে জানতে চাইলে আরিয়া স্বপ্নাকে ভিডিওটি দেখায়। স্বপ্না তখন দেবকি ম্যামকে ডেকে সবকিছু বলে দেয়। এই দৃশ্য দেখার পরে ম্যাম রেগে গিয়ে মোহিতের কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয় আর ফোনটি জানালা দিয়ে নিচে ফেলে দেয়। একই সঙ্গে সে মোহিতকে ওয়ার্নিং দিয়ে দেয় শীঘ্রই যেন মোহিতের বাবা মা স্কুলে এসে তার সঙ্গে দেখা করে। আরিয়ার পরিবারে রয়েছে তার বাবা আনন্দ, মা এবং পিউ নামের এক ছোট্ট বোন। যদিও পিউ ছিল তার সৎ বোন, কিন্তু সে তার ছোট বোনকে ভীষণ ভালোবাসে। আরিয়ার মা মারা যাওয়ার পর তার বাবা দেবকি ম্যামকে বিয়ে করে। সৎমা হলেও সে আরিয়াকে অনেক ভালোবাসে। সে কখনোই আরিয়াকে অন্য চোখে দেখেনি, নিজের মেয়ের মতো করেই দেখেছে। কিন্তু আরিয়া কখনো তাকে মন থেকে মেনে নিতে পারেনি। তাই সে সবসময় দেবকি ম্যামকে ম্যাম বলেই সম্বোধন করত। সে কখনোই তাকে মা বলে ডাকত না। রাতে ডিনার টেবিলে বসে দেবিকি তার হাজব্যান্ড আনন্দ সাবারওয়ালের সঙ্গে আলোচনা করছিল নেক্সট ভ্যাকেশনে তারা কোথায় ঘুরতে যাবে। এই ভ্যাকেশনে বেড়াতে যাওয়ার জন্য আরিয়া আগে থেকেই একটি জায়গা চয়েস করে রেখেছিল। আরিয়া সেই জায়গাটি তার বাবা মাকে দেখালে তাদেরও বেশ পছন্দ হয়ে যায়। হঠাৎ করে আরিয়া তার বাবাকে বলে, বাবা আজ তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। মেয়ের কথা শুনে বাবা বুঝে যায় যে আরিয়া এখন নিশ্চয়ই তার কাছে কিছু একটা আর্জি করবে, কারণ এমনটা সে আগে অনেকবার করেছে। তো আরিয়া তার বাবাকে জানায় যে শনিবার রাতে সে একটা পার্টিতে যোগ দিতে চায়, যেখানে তার ক্লাসের সকল বন্ধুরাই যাবে। পার্টির ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্ব বেহায়া দিবসে। আর এই দিনে ছেলেমেয়েরা যে একটু আকাম কুকাম করে থাকে তা তো কম বেশি সবাই জানে। সে কথা ভেবেই দেবকি ম্যাম তার যাওয়ার বিষয়ে খুব একটা সায় দিচ্ছিল না। আরিয়া তখন তার বাবার কাছে অনুমতি চাইলে তার বাবা জানায় যে তার মায়ের সঙ্গে আলাপ করে সে জানাবে। আর এই কথা শুনেই আরিয়া প্রচণ্ড রেগে যায়। আরিয়া তখন উত্তেজিত হয়ে তার বাবার সঙ্গেও খারাপ বিহেভ করে। সে বলে এটা কোনো স্কুল না যে ম্যামের কথা মতো আমাকে চলতে হবে। এই বলে আরিয়া খাবার টেবিল থেকে উঠে তার রুমে চলে যায়। হঠাৎ আরিয়ার এমন আচরণে দেবকি ম্যাম মনে মনে ভীষণ কষ্ট পায়, কিন্তু তারপরে সে তো আরিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তাই সে আবার খাবারের প্লেট হাতে নিয়ে আরিয়ার রুমে যায় এবং আরিয়াকে বলে, তুমি রাগ করো না মা, খাবারের সাথে রাগ করতে নেই, খাবারটা খেয়ে নাও। তোমার বাবাও তোমাকে অনুমতি দিয়েছে পার্টিতে যাওয়ার জন্য। এরপর সে আরিয়াকে গুড নাইট বলে তার রুমে চলে যায়। পরদিন সকালে আরিয়ার বাবা মিস্টার আনন্দ ব্যবসায়িক সফরে 10 দিনের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে তার মেয়ের কাছে জানতে চায় তার জন্য কি নিয়ে আসতে হবে। তখন আরিয়া তার বাবাকে গত রাতের ব্যবহারের জন্য সরি বলে। আনন্দ তার মেয়েকে বোঝায় সে যেন তার সৎ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করে, কারণ আরিয়ার মা মারা যাওয়ার পর দেবকিকে বিয়ে না করলে সে কখনোই একা হাতে এই সংসারটি সামলাতে পারত না। পরদিন দেবকি ম্যামের বাসায় 2 জন তৃতীয় লিঙ্গের মানুষ আসে মিষ্টি হাতে তার সঙ্গে দেখা করার জন্য। এদের একজনের নাম ছিল নিরঞ্জনা। এদেরকে একটা সময় সমাজ দূর করে তাড়িয়ে দিলেও দেবকি ম্যাম তাদেরকে কাছে এনে পড়াশোনা শিখিয়েছে, আর তার অবদানের জন্যই তারা আজ প্রতিষ্ঠিত হতে পেরেছে। সেই কৃতজ্ঞতা স্বরূপ তারা দেবকি ম্যামের সঙ্গে দেখা করতে এসেছে। রাতের বেলা আরিয়া পার্টিতে যাওয়ার জন্য খুব সুন্দর করে সেজেগুজে প্রস্তুত হয়। আরিয়ার উদ্দেশ্য ছিল পার্টিতে গিয়ে সে আজ কাবিরকে প্রপোজ করবে। এজন্য সে আয়নার সামনে কিছুক্ষণ প্র্যাকটিসও করে নেয়। কিছুক্ষণ পর আরিয়ার বন্ধু স্বপ্না আর ঋষি আসে তাকে নেওয়ার জন্য। দেবকি ম্যাম তখন ঋষিকে বলে আরিয়াকে দেখে রাখার জন্য। আরিয়াকে দেখতে আজ ভীষণ সুন্দর লাগছিল, তাই দেবকি ম্যাম তার অনেক প্রশংসা করে আর বলে বেশি রাত না করে তাড়াতাড়ি ফিরে আসতে। এরপর আরিয়া তার বন্ধুদের সঙ্গে পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে আরিয়া প্রথমবারের মতো দুষ্ট পানি পান করে। সে পার্টিটাকে ভীষণভাবে এনজয় করছিল। অন্য সবার মতো সেখানে সেই বকাটে ছেলে মোহিত এসেছিল। মোহিত তখন তার কাজিন চার্লসকে ডেকে বলে, ওই যে লাল জামা পরা যে মেয়েটিকে দেখছো, ওকে আমি পছন্দ করি। এই শুনে চার্লস বলে, আরে বেটা তুই এখনো কেন এখানে বসে আছিস, জানা ওই মেয়েটির সঙ্গে গিয়ে ডান্স কর। এরপর মোহিত উঠে চলে যায় আরিয়ার কাছে। আরিয়া তখন তার বন্ধুদের সঙ্গে ডান্স করছিল। এমন সময় মোহিত সেখানে গিয়ে আরিয়াকে বলে তার সঙ্গে ডান্স করার জন্য। এতে আরিয়া মোহিতের উপর অনেক রেগে যায় এবং সে মোহিতকে সেখানে অপমান করে।
এরপর আরিয়া আবারও তার বন্ধুদের সঙ্গে পার্টিটা এনজয় করতে থাকে। এমন সময় ঋষির ফোনে একটা কল আসে। সে আরিয়াকে জানায় এখন তাকে জরুরি কাজে একটু বাইরে যেতে হবে, কিছুক্ষণ পর সে আবার ফিরে আসবে। আরিয়ার কাছে অপমানিত হয়ে মোহিত রাগে গজগজ করতেছিল। তাই দেখে চার্লস বলে, মেয়েটির এত বড় সাহস যে তোকে অপমান করে, আচ্ছা তুই দেখ আমি কি করি। এরপর সে হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস তুলে নেয় আর তার একটির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর চার্লস আরিয়ার সামনে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে আরিয়াকে তার সঙ্গে ড্রিঙ্কস করার প্রস্তাব দেয়, কিন্তু আরিয়া তাকে পাত্তা দিচ্ছিল না। তখন হঠাৎ করেই স্বপ্না এসে চার্লসের প্ল্যান মাটি করে দেয়। সে চার্লসের হাত থেকে মদের গ্লাসটি নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। চার্লস খুব ভাব নিয়ে এসেছিল, কিন্তু এমনভাবে ব্যর্থ হওয়ায় মোহিত তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এতে চার্লস আরও রেগে যায়। তখন চার্লসের বন্ধু জাগান বলে, তোদেরকে দিয়ে হবে না, যা করার আমাকেই করতে হবে। অন্যদিকে আরিয়ার জীবনের সেই বিশেষ মুহূর্তটি চলে আসে। সে একটি ফুল হাতে কাবিরের দিকে এগিয়ে যায় তাকে প্রপোজ করবে বলে। ঠিক সেই মুহূর্তে অন্য একটি মেয়ে এসে কাবিরকে জড়িয়ে ধরে। আরিয়া বুঝতে পারে যে কাবির অন্য একজনের সাথে রিলেশনে জড়িত, তাই তার মনটাই ভেঙে যায়। আরিয়া ডিসিশন নেয় সে আর এখানে এক মুহূর্ত থাকবে না। সে স্বপ্নাকে বলে, তাড়াতাড়ি চল, এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে। তখন স্বপ্না বলে, ঋষি এখনো ফেরেনি, ও আসলেই আমরা রওনা করব। ইতিমধ্যেই ঘুমের ওষুধের প্রভাবে স্বপ্নার মাথা চক্কর দিতে থাকে। তাই আরিয়া তাকে ধরে একটি জায়গায় বসিয়ে দেয়। এমন সময় দেবিকি ম্যাম আরিয়ার ফোনে কল করে। আরিয়া ফোনটি রিসিভ করে বাইরে চলে যায়, কারণ ভেতরে অনেক সাউন্ড হচ্ছিল। আরিয়া তার মাকে জানায় সে 40 থেকে 45 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে যাবে। আর ঠিক সেই মুহূর্তে ঘড়িতে সময় ছিল রাত 12:30। কথা শেষ হতে না হতেই হঠাৎ করে জাগান এসে আরিয়ার মুখ চেপে ধরে। সেখানে চার্লস এবং ওই কটেজের একজন সিকিউরিটি গার্ড ছিল যার নাম বাবুরাম পান্ডে। তার সহযোগিতায় তারা আরিয়াকে একটি গাড়িতে তুলে ফেলে। গাড়ির ড্রাইভিং সিটে মোহিত বসেছিল। আরিয়াকে অপহরণ করায় সে ছিল ভীষণ খুশি। সে চিৎকার করে বলছিল, ডাক এখন তোর মাকে, দেখি সে আমার কি করতে পারে। এরপর গাড়িটি সেখান থেকে চলতে শুরু করে। রাস্তা ছিল শুনশান ফাঁকা। আরিয়া প্রাণপণ চেষ্টা করছিল চিৎকার করে কাউকে ডাকার জন্য, কিন্তু সবাই মিলে তাকে এমনভাবে চেপে ধরেছিল যে সে কোনো শব্দই করতে পারছিল না। গাড়ির ভেতরেই পালাক্রমে একে একে সবাই মিলে আরিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে। সেই রাতে আরিয়ার সেই আত্মচিৎকার অন্য কারো কানেই পৌঁছায়নি, রাতের গভীর নিস্তব্ধতার সঙ্গেই মিলিয়ে যায়। আরিয়া বলেছিল 40 থেকে 45 মিনিটের মধ্যে বাসায় ফিরবে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও আরিয়া বাসায় না ফেরায় দেবিকি অনেক টেনশনে পড়ে যায়। তাই সে অনবরত আরিয়ার নাম্বারে কল করে যাচ্ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না। তার মনে নানান রকম দুশ্চিন্তা বাড়তেই থাকে। এজন্য সে তার ছোট বোনকে ফোন করে ইমার্জেন্সি তার বাসায় ডেকে আনে তার ছোট মেয়ের দেখাশোনা করার জন্য। আর সে তখনই বেরিয়ে পড়ে আরিয়াকে খোঁজার জন্য। অন্যদিকে দেখা যায় ধর্ষকরা আরিয়াকে গাড়ি থেকে বের করে রাস্তার পাশে থাকা একটি ড্রেনের মধ্যে ফেলে রেখে চলে যায়। আরিয়া সেই সময় অজ্ঞান অবস্থায় ছিল, তাই তারা ভেবেছিল আরিয়া হয়তো মারা গেছে। দেবিকি পার্টিতে গিয়ে তন্ন তন্ন করে আরিয়াকে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে সে আরিয়ার কয়েকজন বন্ধুকে জিজ্ঞেস করে আরিয়ার ব্যাপারে, কিন্তু তারাও আরিয়ার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। তাই সে দেরি না করে থানায় চলে আসে আরিয়ার মিসিং ডায়েরি করার জন্য। থানায় দায়িত্বরত অফিসার আরিয়ার বিষয়টি প্রথমে সিরিয়াসলি নেয়নি। সে ভেবেছিল আজ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তার মানে আরিয়া তার বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও ঘুরতে গেছে, সময় মতো ঠিকই ফিরে আসবে। অফিসারের একথা শুনে দেবিকি ম্যাম তার উপর রেগে যায়। সে বলে, আমার মেয়ের সম্পর্কে আমি জানি, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। তাছাড়া ও 12:30টার সময় আমাকে কল দিয়ে বলেছে 40 মিনিটের মধ্যে বাসায় ফিরে আসবে। সেখানে এখন রাত 3টা বাজে, ওর কোনো খবর নেই, ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। তখন অফিসার বিষয়টি সিরিয়াসলি নেয়। সে দেবিকির কাছ থেকে আরিয়া সম্পর্কিত সকল ইনফরমেশনগুলো জেনে নেয় আর আরিয়ার ফোন নম্বরটি পাঠিয়ে দেয় ট্রেস করার জন্য। সেখানে আমরা মাঝবয়সী একজন লোককে দেখতে পাই যে বারবার দেবিকির দিকে তাকাচ্ছিল আর খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। দেবিকি থানা থেকে বের হওয়ার পর লোকটি তার সঙ্গে দেখা করে। সে তার নিজের পরিচয় দেয়। তার নাম দয়াশঙ্কর কাপুর, সংক্ষেপে ডিকে। তিনি পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ। আরিয়া নিখোঁজের বিষয়ে সে দেবিকিকে সাহায্য করতে চাইলে দেবিকি তাকে একেবারেই এড়িয়ে যায়। সে বলে, আপনার কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই। তবুও ডিকে এক প্রকার জোর করেই দেবিকির হাতে তার বিজনেস কার্ডটি ধরিয়ে দিয়ে বলে, যদি কখনো প্রয়োজন হয় তো আমাকে কল করবেন। পরদিন সকালে স্থানীয় একজন লোক জগিং করতে বেরিয়ে আরিয়ার বডিটির সন্ধান পায়। এরপর সে পুলিশকে ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আরিয়ার মা অর্থাৎ দেবিকি হসপিটালে ছুটে আসে। আরিয়ার অবস্থা তখন এতটাই সংকটাপন্ন ছিল যে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মেয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে আর সহ্য করতে পারেনি, তাই তখনই হাউমাউ করে কান্না করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন ডাক্তার এসে দেবিকিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ডাক্তার জানায় আরিয়ার শরীরের ভেতর অনেকগুলো ইন্টারনাল ড্যামেজ হয়েছে, তাই যত দ্রুত সম্ভব তাদেরকে অপারেশনে যেতে হবে। সে আরও জানায় আরিয়া গণধর্ষণের শিকার হয়েছে, এমনকি ধর্ষণকারীরা তাকে মারার জন্য গলা টিপে হত্যার চেষ্টাও করেছিল। দেবিকি প্রথমে এটাকে নর্মাল কোনো দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু এসব জানার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চিৎকার করে কান্না করতে থাকে। মিডিয়ার বদৌলতে সারা দেশে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে, আর এই কেসের দায়িত্ব পড়ে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার ম্যাথিউ ফ্রান্সিসের ওপর। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পাওয়া মাত্রই ম্যাথিউ দ্রুত তার কাজে নেমে পড়ে। তদন্তের কাজ শুরু করার জন্য প্রথমে সে হসপিটালে এসে দেবিকির সঙ্গে দেখা করে আর দেবিকির কাছ থেকে আরিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেয়। যাবার আগে ম্যাথিউ বলে তারা তাদের সবটুকু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে অপরাধীদের শনাক্ত করার জন্য, আর এটাও বলে যায় আরিয়ার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে যেন তাকে ইনফর্ম করা হয়। তখন সে এসে আরিয়ার স্টেটমেন্ট নেবে।
এরপর দেবিকি তার হাজব্যান্ড আনন্দকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় আর যত দ্রুত সম্ভব তাকে ফিরে আসতে বলে। দেবিকি দিনরাত সবসময় আরিয়ার পাশেই থাকত। এরই মধ্যে একদিন আরিয়ার জ্ঞান ফিরে আসে। আরিয়ার জ্ঞান ফেরার পর থেকে সেই সবসময় আরিয়ার সেবা যত্ন করত। 2 দিন পর আনন্দ ইউএসএ থেকে ফিরে আসে আর মেয়ের এমন অবস্থা দেখে সে একেবারেই বাকরুদ্ধ হয়ে যায়। আরিয়াও বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। আরিয়া কিছুটা স্টেবল হওয়ার পর সে তার জবানবন্দি দেয়। প্রথমেই আরিয়া দেবিকিকে বলে, জানো ওরা সেদিন কি বলেছিল? ওরা বলেছিল এখন তোর মাকে ডাক। একথা শোনার পর দেবিকি অবাক হয়ে যায়। অন্যদিকে ম্যাথিউ যখন স্বপ্নার স্টেটমেন্ট নিচ্ছিল ঠিক সেই সময় অন্য একজন অফিসার এসে তাকে জানায় যে আরিয়া তার স্টেটমেন্ট দিয়েছে। আরিয়ার দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী ইন্সপেক্টর ম্যাথিউ অপরাধীদের ধরার কাজে বেরিয়ে পড়ে। প্রথমে সে একটি নাইট ক্লাব থেকে চার্লসকে অ্যারেস্ট করে। এরপর সেই সিকিউরিটি গার্ড বাবুরাম পান্ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়ে দেয় যে এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল যোগিন্দর সিং ওরফে জাগান। এরপর ইন্সপেক্টর ম্যাথিউ তার টিম নিয়ে জাগানের বাড়িতে পৌঁছে যায় আর তাকে সেখান থেকেই গ্রেফতার করে। অপরাধীদের ধরা পড়ার বিষয়টা মিডিয়াতে আসায় প্রাইভেট ডিটেকটিভ ডিকেও তা জানতে পারে। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল মামলার রায় কি হয় তা জানার জন্য। কোর্টে আরিয়ার দেওয়া সেই ভিডিও স্টেটমেন্টটি দেখানো হয় যেখানে আরিয়া সেই রাতের ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে। তার এই একটি স্টেটমেন্টে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু আসামি পক্ষের উকিল জানায় সেই রাতে আরিয়া অনেক মদ্যপান করেছিল। তার রক্তে ছিল প্রচুর পরিমাণে অ্যালকোহল, যার প্রমাণ ফরেনসিক রিপোর্টে এসেছে। যেহেতু তার রক্তে অ্যালকোহল ছিল তার মানে সে সজ্ঞানে ছিল না। এজন্য সে দাবি করে যে আরিয়ার এই স্টেটমেন্ট কোনোভাবেই গ্রহণযোগ্য না। একে একে সেই পার্টিতে উপস্থিত থাকা অনেকের সাক্ষী গ্রহণ করা হয়। এমনকি হসপিটালে ডাক্তারও তার নিজের স্টেটমেন্ট দেয় যে আরিয়াকে গণধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ শেষে তাকে হত্যা চেষ্টাও করা হয়েছিল। পার্টিতে থাকা এক ব্যক্তি সাক্ষ্য দেয় যে সে ভোররাত 4টা পর্যন্ত সেই পার্টিতে উপস্থিত ছিল, কিন্তু সে এক মুহূর্তের জন্য চার্লস আর মোহিতকে কোথাও যেতে দেখেনি, বরং সে আরিয়াকে দেখেছে সেখান থেকে চলে যেতে। এমনকি আসামিদের মোবাইল ট্রেস করে দেখা যায় সেই রাতে তাদের ফোনের লোকেশনগুলো সেই ফার্ম হাউসেই ছিল, অন্য কোথাও ছিল না। আসলে এই ঘটনা ঘটানোর আগে চার্লস তার ফোনটি ভুল করে সেই ফার্ম হাউসে রেখে গিয়েছিল, যেজন্য তার লোকেশন সেখানেই দেখাচ্ছিল। আর মোহিতের ফোন তো ম্যাডাম আগেই ভেঙে ফেলেছিল, এজন্য তার কাছে কোনো ফোন ছিল না। সেই রাতে এই ঘটনাটি ঘটানোর পর চার্লস তার পুরো গাড়িটি খুব ভালোভাবে ওয়াশ করে ফেলেছিল, যেজন্য পুলিশ পুরো গাড়ি সার্চ করেও কোথাও কোনো এভিডেন্স পায়নি। ঋষি, স্বপ্নাসহ অন্য সকল সাক্ষীদের জিজ্ঞাসাবাদের পরে দেবিকিকে ডাকা হয়। আসামি পক্ষের উকিল তাকে জিজ্ঞেস করে, আপনি যখন পার্টিতে গিয়েছিলেন তখন সেখানে কি অভিযুক্তদের দেখতে পেয়েছিলেন? দেবিকি স্বীকার করে, হ্যাঁ তিনি অভিযুক্তদের দেখতে পেয়েছিলেন, কিন্তু তিনি আদালতে এও বলেন, আমি সেখানে পৌঁছেছিলাম রাত 2টার সময় আর আমার মেয়ে নিখোঁজ ছিল রাত 12:30 থেকে। নিশ্চয়ই আসামিরা এই সময়ের মধ্যে কাজ সেরে আবার তারা পার্টিতে এসেছে। এই শুনে আসামি পক্ষের উকিল বলে, এখন তো প্রমাণ হয়ে গেল যে আমার ক্লায়েন্টরা সেই মুহূর্তে সেই পার্টিতেই ছিল। তাছাড়া অনেকেই সাক্ষ্য দিয়েছে তারা সেখানেই ছিল, এমনকি তাদের ফোনের লোকেশনও সেখানেই পাওয়া গিয়েছে। তাহলে কিভাবে আমার ক্লায়েন্টরা দোষী হতে পারে? তাছাড়া কেসটি ভিন্ন দিকে প্রবাহিত হতে শুরু করে যখন ফরেনসিক ডাক্তার তার রিপোর্টটি পেশ করে। সে জানায় আরিয়ার বডি থেকে পাওয়া ফরেনসিক স্যাম্পল আসামিদের কারোর সঙ্গেই ম্যাচ করেনি। একথা শোনার পর আরিয়ার বাবা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। এই বিষয় নিয়ে সে তার আইনজীবীর সঙ্গে অনেক কথা কাটাকাটি করে। তখন আইনজীবী জানায় যে আরিয়া 72 ঘন্টা পর তার স্টেটমেন্ট দিয়েছিল, আর এই লম্বা সময় পরেই তার স্যাম্পলগুলো কালেক্ট করা হয়েছিল। দীর্ঘ এই সময়ের ব্যবধানে তার শরীরে থাকা অনেক গুরুত্বপূর্ণ আলামতই নষ্ট হয়ে যায়, বিশেষ করে শুক্রাণু। এজন্যই ধর্ষণকারীদের কারোর সঙ্গে তা ম্যাচ করেনি। ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। আজ আদালতে আরিয়া ধর্ষণ মামলার রায় হবে। আরিয়ার বাবা দুহাত জোর করে স্রষ্টার কাছে প্রার্থনা করছিল যেন তারা একটি ন্যায্য বিচার পায়। সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিচারক তার ফাইনাল রায় জানিয়ে দেয়। বিচারক সকল আসামিদেরই খালাস করে দেয়, কারণ আরিয়া সেই মুহূর্তে মাতাল থাকায় তার স্টেটমেন্ট গ্রহণযোগ্য হয়নি। এমনকি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ঠিকঠাক মতো আদালতে প্রমাণিত হয়নি। এজন্যই বিচারক এমন সিদ্ধান্ত নিয়েছিল। আরিয়ার বাবা এই রায় একেবারেই মেনে নিতে পারেনি, তাই সে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে আর কোর্টের মধ্যেই জাগানের উপর আক্রমণ করে। কোর্টের নিয়ম ভঙ্গ করায় পুলিশ আরিয়ার বাবাকে অ্যারেস্ট করে আর তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে দেবিকি থানায় ছুটে যায় আর মুসলেকা দিয়ে তার স্বামীকে ছাড়িয়ে আনে। এই সব কিছুর জন্য ম্যাথিউ ফ্রান্সিস দেবিকির কাছে দুঃখ প্রকাশ করে। ইন্সপেক্টর ম্যাথিউর কথা শুনে দেবিকি মনে মনে ভীষণ রেগে যায়। সে পুলিশ এবং দেশের আইনের প্রতি ধিক্কার জানিয়ে সেখান থেকে চলে যায়। দেবিকি বাসায় ফিরে দেখতে পায় আরিয়া ভেতর থেকে দরজা লক করে রেখেছে। অনেক ডাকাডাকির পরেও সে কোনো সাড়া দিচ্ছিল না। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। তাই আরিয়ার বাবা দরজা ভাঙতে বাধ্য হয়। তারা ভেতরে ঢুকে দেখতে পায় যে আরিয়া একটি জায়গায় চুপচাপ বসে আছে। আসলে আরিয়া অনেক আগেই টেলিভিশনে তার এই মামলার রায়টি দেখেছিল, আর সেটা দেখার পরেই সে শকড হয়ে যায়। দেবিকিকে দেখার পর আরিয়া অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে। হঠাৎ আরিয়ার এমন অদ্ভুত আচরণে দেবিকি অনেক ভয় পেয়ে যায়। সে তখন আরিয়ার কাছ থেকে কিছুটা দূরে সরে যায়। মেয়ের এমন অবস্থার জন্য দেবিকি অনেক কষ্ট পায়। সে কান্না করতে থাকে। তখন আনন্দ এসে তাকে সান্ত্বনা দেয়, বলে একদিন সব ঠিক হয়ে যাবে। পরদিন দেবিকি যখন তার স্কুলে যায় তখন সেখানে মোহিতকে দেখে সে চমকে ওঠে। সে প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে চায় কেন মোহিতকে এখনো স্কুল থেকে বহিষ্কার করা হয়নি। প্রিন্সিপাল তখন বলে,
মোহিতের বিরুদ্ধে কোনো অভিযোগ তো আদালত প্রমাণ করতে পারেনি, তাহলে কেন আমরা তাকে বহিষ্কার করব? তাছাড়া ওকে যদি আমরা বহিষ্কার করি তাহলে ওর বাবা মা আমাদের স্কুলের বিরুদ্ধে মামলা করবে, তখন কি হবে? প্রিন্সিপালের কথা শুনে দেবীকে একরাশ হতাশা নিয়ে তার রুম থেকে বেরিয়ে যায়। এসব নিয়ে সে যখন ভাবছিল তখন কেউ একজন পাশ থেকে বলে, গুড মর্নিং ম্যাম। দেবীকে তাকিয়ে দেখতে পায় সেটা ছিল মোহিত। মোহিত তখন দেবীকির দিকে বিদ্রুপের দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল, যেটা দেখার পর দেবীকির মাথায় রক্ত উঠে যায়। সে তখনই প্ল্যান করতে থাকে সে কিছু একটা করবে। দেবীকি তখন বাসায় না গিয়ে গাড়িতে বসেই মোহিতের জন্য অপেক্ষা করছিল। স্কুল শেষ করে মোহিত যখন বেরিয়ে পড়ে তখন দেবীকিও তার পিছু নিতে থাকে। তার ইচ্ছে ছিল সে মোহিতকে গাড়ি চাপা দিয়ে মারবে, আর এজন্য সে অনেক চেষ্টাও করে। সে লম্বা সময় ধরে মোহিতকে ফলো করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর সুযোগ হয়ে ওঠেনি, কারণ পাশ থেকে অন্য একটি গাড়ি এসে তার গাড়িকে আঘাত করে। এতে তার গাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং সেও সামান্য আহত হয়। বাসায় ফেরার পর গাড়ির এমন অবস্থা দেখে আনন্ত অনেক ভয় পেয়ে যায়। সে দেবীকিকে জিজ্ঞেস করে কি হয়েছে। দেবীকি তখন জানায় তেমন কিছু না, সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। দেবীকি তার স্বামীকে জানায় যে সে স্কুলের চাকরিটি ছেড়ে দেবে। সে তার স্বামীকে মোহিতের ব্যাপারটি জানায় যে মোহিত ওই স্কুলে এখনও আছে, আর সে মা হয়ে এটা কখনোই পারবে না নিজের মেয়ের ধর্ষণকারীকে প্রতিনিয়ত চোখের সামনে দেখতে। একদিন দেবীকি তার ব্যাগ হাতড়াচ্ছিল, এমন সময় সেখানে সে সেই প্রাইভেট ডিটেকটিভ ডিকের ভিজিটিং কার্ডটি দেখতে পায়। এটা দেখেই তার ডিকের কথা মনে পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় ন্যায্য বিচার পাওয়ার জন্য সে ডিকের সাহায্য নেবে। তাই দেবীকি আর দেরি না করে ডিকের অফিসে চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু সে ডিকের ব্যাপারে তখনও কনফিউজড ছিল। সে ভেবেছিল এমন একজন হাবাগোবা লোক সে আর কী বা করতে পারবে। তাই সে ডিকের অফিস থেকে চলে যাচ্ছিল। এমন সময় ডিকে তাকে দেখতে পায় আর তাকে ভেতরে নিয়ে আসে। দেবীকি এখানে আসায় ডিকে অনেক খুশি হয়েছিল। সে বলে, আপনার মতো আমারও একটি মেয়ে আছে, তাই আমি আপনার কষ্টটা অনুভব করতে পারছি। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। দেবীকি বলে, আমি ওই অপরাধীদের সম্পর্কে তথ্য চাই। ডিকে বলে, সকল তথ্যই পেয়ে যাবেন, কিন্তু আজকের পর থেকে আপনাকে এমনভাবে চলতে হবে যে আপনি আমাকে চিনেন না আর আমিও আপনাকে চিনি না। কেউ যেন বিন্দুমাত্র বুঝতে না পারে যে আমি আপনাকে সাহায্য করছি। তো এরপর থেকে ডিকে তার কাজে নেমে পড়ে আর অপরাধীদের সম্পর্কে সকল তথ্য জোগাড় করতে থাকে। ডিকে প্রথমেই বাবুরাম পান্ডে সম্পর্কে ইনফরমেশন জোগাড় করে। এরপর সে দেবীকির সঙ্গে একটি মেট্রো স্টেশনে দেখা করে। সে জানায় বাবুরাম পান্ডে সোমবার একটু তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসে। তারপর সেখান থেকে একটি বারে গিয়ে মদ পান করে। সেখানে সে অনেক রাত পর্যন্ত থাকে। সেই বারের অ্যাড্রেসটি ডিকে দেবীকির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এরপর দেবীকি সেখান থেকে চলে আসে নিরঞ্জনার কাছে। নিরঞ্জনা তৃতীয় লিঙ্গের মানুষ হলেও সে দেখতে ছিল খুবই সুন্দরী। তাই লম্পট বাবুরাম পান্ডেকে ফাঁদে ফেলার জন্য সে নিরঞ্জনার সাহায্য চায়। রাতে বাবুরাম পান্ডে মদের নেশায় বিভোর হয়েছিল। এমন সময় নিরঞ্জনা খুব সেজে গুজে বাবুরাম পান্ডেকে দূর থেকে ইশারা দেয়। আর নিরঞ্জনার দুষ্ট ইশারা দেখে বাবুরাম পান্ডে আর ঠিক থাকতে পারেনি। সে তখনই নিরঞ্জনার পাতা ফাঁদে পা দেয়। আর ঠিক এই সুযোগে নিরঞ্জনা আর তার একজন সহযোগী মিলে বাবুরাম পান্ডেকে অপহরণ করে সেখান থেকে নিয়ে যায়। বাবুরামের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে তার বাসার দরজার সামনেই পড়ে আছে। বাবুরাম ঘরে ঢোকার পর তার স্ত্রী তার সঙ্গে চেঁচামেচি করতে থাকে, কারণ সে 3 দিন যাবৎ বাসায় আসেনি। কিন্তু বাবুরাম তার স্ত্রীর কথায় কোনো রকম পাত্তা না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। আর হিসু করতে গিয়ে সে মারাত্মক লেভেলের শকড হয়ে যায়, কারণ সে দেখতে পায় জুনিয়র সাকিবের মতো তার মেশিনটিও গায়েব হয়ে গেছে। এটা দেখে বাবুরাম এক চিৎকার দিয়ে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে। আর একটা সময় পা পিছলে সে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাবুরাম সেখানেই মারা যায়। বাবুরাম পান্ডের মৃত্যুর খবর শোনার পর আরিয়া মানসিকভাবে অনেকটা শান্তি পায়। এদিকে বাবুরাম পান্ডের মৃত্যুর বিষয়টা সন্দেহের চোখে দেখতে শুরু করে ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস। এমন ঘটনার জন্য সে মনে মনে আরিয়ার বাবাকে সন্দেহ করছিল। তার ধারণা বিচার না পেয়ে সে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এজন্য সে প্রাথমিকভাবে আরিয়ার বাবাকে জিজ্ঞাসাবাদ করে আর তার একজন সহযোগী অফিসারকে নির্দেশ দেয় সে যেন আরিয়ার বাবার উপর সবসময় নজর রাখে। কিছুদিন পর দেবীকি প্রাইভেট ডিটেকটিভ ডিকের সঙ্গে দেখা করে একটি মিউজিয়ামের ভেতর। সেখানে ডিকে তাকে একটি পেন ড্রাইভ দেয় যার মধ্যে ছিল চার্লস দেওয়ানের সকল ইনফরমেশন। দেবীকি খুব মনোযোগ দিয়ে চার্লস দেওয়ান সম্পর্কে জানতে শুরু করে। চার্লসের বাবা মা কেউ বেঁচে নেই, তবে তারা সন্তানের জন্য রেখে গিয়েছিল অগাধ সম্পত্তি। চার্লস ছোটবেলা থেকেই ছিল খুবই উগ্র স্বভাবের একটি ছেলে। সে প্রতি শনিবার রাতে একটি নাইট ক্লাবে গিয়ে পার্টি করত, সারা রাত মদ খেত আর নারীদের নিয়ে ফুর্তি করে বেড়াত। তার বাসার চাকরও প্রতি শনিবার রাতে ছুটি নিয়ে বাড়ি চলে যেত। দেবীকি আরও জানতে পারে চার্লস ছিল খুবই ফিটনেস সচেতন একজন মানুষ। বডি বিল্ডিং করা ছিল তার অন্যতম একটি নেশা। সে নিয়মিত প্রোটিন পাউডারও খেত। তাছাড়া মোহিত ছিল চার্লসের কাজিন। মোহিতের বাবা মা দুজনেই ছিল পাইলট, তাই তারা বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকত। এজন্য চার্লস আর মোহিত দুজনেই একসঙ্গে বেশিরভাগ সময় কাটাতো এবং একে অন্যের ফ্ল্যাটে নিয়মিত আসা যাওয়া করত। দেবীকি এসব দেখছিল আর আপেল খাচ্ছিল। এমন সময় আপেলের দানার উপর তার একটা কামড় পড়ে আর তখনই তার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে। সে বাজার থেকে অনেকগুলো আপেল নিয়ে আসে আর সেই আপেলগুলো থেকে অনেকগুলো দানা সংগ্রহ করে। এরপর দেবীকি বাসা থেকে বেরিয়ে পড়ে এবং যাবার সময় সে তার হাজব্যান্ডকে বলে যায় যে তার একটু শপিং করতে হবে, তাই ফিরতে কিছুটা দেরি হবে। অন্যদিকে দেখা যায় ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস তার একজন অফিসারের সাথে ফোনে কথা বলছিল। সে আনন্দের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল আর তখনই পাশ দিয়ে দেবীকি গাড়ি নিয়ে বেরিয়ে যায়, যেটা ওই অফিসার খেয়াল করেনি।
দেবিকি সোজা চলে যায় চার্লস দেওয়ানের বাসায় আর তার সঙ্গে করে একজন চাবিওয়ালাকে নিয়ে যায় দরজা খোলার জন্য। দেবিকি এমনভাবে কথা বলছিল যেন চাবিওয়ালা তাকে এক বিন্দু সন্দেহ করতে না পারে। দেবিকি তখন তার সাথে এমনভাবে অভিনয় করছিল যেন মনে হচ্ছিল এই বাসাটা তারই এবং সে চাবিটা হারিয়ে ফেলেছে। দেবিকি লক্ষ্য করে যে দরজার সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। সে চাবিওয়ালাকে বিদায় দেওয়ার পর বাসার ভেতরে ঢুকে প্রথমেই সে হাতে হ্যান্ড গ্লোভস পরে নেয় যেন কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট না পড়ে যায়। দেবিকি প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো অফ করে দেয়, তারপর অন্ধকারে খুঁজতে শুরু করে চার্লস দেওয়ানের রুমটি। এমন সময় সে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় আর তখনই তার নজরে আসে চার্লস দেওয়ানের প্রোটিন পাউডারের দিকে, যেগুলো চার্লস দেওয়ান প্রতিদিন জিম করার সময় খায়। আর এই জিনিসটাই দেবিকি এত সময় ধরেই খুঁজে বেড়াচ্ছিল। আর এবারেই হচ্ছে তার আসল কাজ। দেবিকি তার সঙ্গে করে নিয়ে এসেছিল সেই আপেলের দানাগুলো, যেগুলো সে বাসা থেকে ভালো করে পাউডার করে নিয়ে এসেছিল, আর সেগুলো সে প্রোটিন পাউডারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেয়। তোমরা হয়তো অনেকেই জানো না যে আপেলের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণের সায়ানাইড, যা এক ধরনের বিষ। আর এই বিষের ভয়াবহতা খুবই মারাত্মক, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মুহূর্তেই মেরে ফেলতে পারে। দেবিকি দ্রুত তার কাজ সেরে চার্লসের বাসা থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকালে চার্লস বাসায় ফেরার পর প্রতিদিনের মতো নিয়ম করে প্রোটিন শেক খায়, আর তা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ ফিল করে। সে সবকিছুই ঝাপসা দেখতে শুরু করে আর কিছু সময়ের মধ্যেই সে মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে পড়ে। এতটাই অসুস্থ হয়ে যায় যে অনেক চেষ্টা করেও সে তার মোবাইলের কাছে পৌঁছতে পারেনি। বিষক্রিয়ার ফলে চার্লসের মুখ বেঁকে যায়। সে অনেক চেষ্টা করেও কাউকে ডাকতে পারছিল না। এমন সময় সেখানে তার বাড়ির চাকর চলে আসে আর চার্লসের এমন অবস্থা দেখতে পেয়ে সে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। এই খবর শোনার পর মোহিত দ্রুত হসপিটালে ছুটে যায় তার ভাইকে দেখার জন্য। মোহিত বাসা থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেবিকি এক ব্যাগ আপেল সঙ্গে নিয়ে মোহিতের বাসায় ঢোকার চেষ্টা করছিল। এমন সময় কেয়ারটেকার তাকে পেছন থেকে ডাক দেয় আর জিজ্ঞেস করে সে কোথায় যাবে। দেবিকি প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে সে নিজেকে মানিয়ে নেয়। তার সামনে ছিল একটি বোর্ড যেখানে সকল ফ্ল্যাট ওনারের নাম লেখা ছিল। সে ওখান থেকে র্যান্ডমলি একজনের নাম সিলেক্ট করে আর কেয়ারটেকারকে জানায় সে 20 তলায় মুকেশ আউরার ফ্ল্যাটে যাবে। দেবিকি সেদিন চার্লসের বাসা থেকে মোহিতের ফ্ল্যাটের চাবি নিয়ে এসেছিল আর এজন্যই সে খুব সহজে মোহিতের ফ্ল্যাটে ঢুকতে পারে। অন্যদিকে দেখা যায় ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস চার্লস দেওয়ানের এই বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি। সে এর কারণ খুঁজতে থাকে। ডক্টর জানায় যে চার্লসের প্রোটিনে সায়ানাইড পাওয়া গিয়েছে, যেটা সম্পূর্ণরূপে আপেলের বীজ থেকে তৈরি হয়েছে। এমনকি এখানে বিষের মাত্রা ছিল অত্যধিক। ভাগ্যক্রমে চার্লস বেঁচে গেলেও সে প্যারালাইজড হয়ে গিয়েছে, হয়তোবা সে আর কখনোই সুস্থ হতে পারবে না। আর এই সব কথোপকথনগুলো দরজার ওপাশ থেকে প্রাইভেট ডিটেকটিভ ডিকে ছদ্মবেশ ধরে শুনছিল এবং একই সাথে সে দেবিকির সঙ্গেও ফোনের মাধ্যমে কানেক্টেড ছিল। সে দেবিকিকে টাইম টু টাইম সব আপডেট জানাচ্ছিল। এরপর দেবিকি তার কাজ শেষ করে বেরিয়ে পড়ে আর যাবার আগে সে একটি লাইটার জ্বালিয়ে দেয়। ঘরে ফায়ার সেন্সর থাকায় মোহিতের ফ্ল্যাট থেকে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে আর এই খবর পেয়ে মোহিত তার বাড়িতে ছুটে আসে। মোহিতের সঙ্গে ইন্সপেক্টর ম্যাথিউ এসেছিল ঘটনা কি তা জানার জন্য। তখন বাড়ির কেয়ারটেকার ছুটে এসে ম্যাথিউকে জানায় যে এটা ছিল একটা ফেক অ্যালার্ম, আসলে কোথাও কোনো আগুন লাগেনি। এটা শুনে ইন্সপেক্টর ম্যাথিউ আরও সন্দেহ করে, তাই সে চেক করার জন্য মোহিতের ফ্ল্যাটে যায়। আর সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যা দেখে পুরো সন্দেহ এসে পড়ে মোহিতের ওপর। কারণ মোহিতের কিচেনের ডাস্টবিনের ভেতর থেকে অনেকগুলো আপেল পাওয়া যায় আর সেই আপেলের বিচি থেকে সায়ানাইড পাউডার তৈরি করা হয়, যেটাও মোহিতের কিচেন থেকেই পাওয়া গিয়েছিল। এসব দেখার পর মোহিত একেবারেই ভেবাচাকা খেয়ে যায়। সে বুঝতে পারছিল না কি থেকে কি হয়ে গেল। সে ইন্সপেক্টর ম্যাথিউকে বলে গতরাতে সে বাসায় ছিল না। এমন সময় একজন অফিসার মোহিতের ল্যাপটপ চেক করে দেখতে পায় গতরাতে সে গুগলে সার্চ করেছিল কিভাবে সায়ানাইড পাউডার তৈরি করতে হয়। এমন সময় আমরা দেখতে পাই এই ঘটনার বিহাইন্ড দ্য সিন। দেবিকি তখন মোহিতের ফ্ল্যাটে এসে এই সমস্ত প্ল্যান সাজিয়েছিল। এমনকি সে মোহিতের ল্যাপটপের টাইম চেঞ্জ করে সেখান থেকে গুগলে সার্চ করেছিল। তার উদ্দেশ্য ছিল চার্লসকে হত্যা চেষ্টার ঘটনায় মোহিতকে ফাঁসানো এবং সে তার উদ্দেশ্যে পুরোপুরিভাবেই সফল হয়। এত সব প্রমাণ পাওয়ার পর ইন্সপেক্টর ম্যাথিউ তখন মোহিতকে অ্যারেস্ট করে। যাবার আগে ম্যাথিউ সেখানে একটি চশমা পরে থাকতে দেখে, যেটা ছিল দেবিকির। দেবিকি তখন ভুল করে সেটা রেখে গিয়েছিল। ম্যাথিউ সেই চশমাটি নিজের সঙ্গে করে নিয়ে যায়। আরিয়া কিছুতেই তার মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছিল না। দিনে দিনে সে আরও বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সারা রাত সে বাথরুমে ঢুকে ঝর্ণার পানির নিচে বসে বসে কান্না করত। মেয়ের এমন অসহ্য মানসিক যন্ত্রণা দেবিকি আর সহ্য করতে পারছিল না। সে পরদিনই চলে যায় চার্লসকে দেখার জন্য। দেবিকি চার্লসকে সেই রাতের ঘটনাটি স্মরণ করিয়ে দেয় আর সে নিজেই যে চার্লসের এমন হাল করেছে এটাও সে চার্লসকে জানিয়ে দেয়। দেবিকি ঠান্ডা সুরে বলে, ওই রাতের কথা আজকের পর থেকে তুই আর কখনোই ভুলতে পারবি না। সেই রাতের জন্য তুই সারা জীবন আফসোস করে যাবি। এসব শোনার পর চার্লস অনেক উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু সে তো কিছু বলতে পারছিল না। চার্লসের এমন অবস্থা দেখে একজন নার্স সেখানে ছুটে আসে। দেবিকি তখন বলে, ও আমার খুব ভালো স্টুডেন্ট ছিল, আমাকে খুব পছন্দ করে। অনেকদিন পর আমাকে দেখতে পেয়ে বেচারা একটু বেশি ইমোশনাল হয়ে গেছে। এটা বলেই দেবিকি সেখান থেকে বেরিয়ে যায়। মোহিতের অ্যারেস্ট হওয়ার বিষয়টা স্বপ্না আরিয়াকে জানায়। এটা দেখার পর আরিয়া মানসিকভাবে কিছুটা শান্তি বোধ করে। সে জানালা দিয়ে তার বাবাকে দেখে। সে ভেবেছিল এর পেছনে হয়তোবা তার বাবার হাত রয়েছে, তাই সে তার বাবার ফোনে একটা SMS পাঠায় যেখানে লেখা ছিল, বাবা আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে।
এমনটা সে তখনই করে যখন তার মন ভালো থাকে এবং সে তার বাবার কাছে কিছু একটা আবদার করে। আনন্দ সেটা বুঝতে পেরে মেয়েকে পাল্টা SMS করে, তুমি কি চাও মা? তখন আরিয়া তার বাবাকে তার সেই পছন্দের জায়গাটির ছবি পাঠায় যেখানে সে ঘুরতে যেতে চায়। পরবর্তী সিনে দেখা যায় দেবিকি তার ছোট মেয়ে পিউকে স্কুলে পৌঁছে দেওয়ার পর যখন সে বাসায় ফিরছিল তখন ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিসের সঙ্গে তার দেখা হয়ে যায়। ম্যাথিউ এখানে আগে থেকে দেবিকির জন্য অপেক্ষা করছিল, এর পেছনে তার একটা উদ্দেশ্য রয়েছে। সে দেবিকিকে বলে আরিয়ার কেস সংক্রান্ত বিষয়ে কিছু কাগজপত্রে তাকে সাইন করতে হবে। সাইন করার আগে দেবিকি যখন তার চশমাটি ব্যাগের ভিতর খুঁজছিল এমন সময় ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস তার পকেট থেকে সেই চশমাটি বের করে দেবিকিকে বলে, আপনি কি এটাই খুঁজছিলেন? চশমাটা দেখে দেবিকি একটু হতভম্ব হয়ে যায়, কিন্তু সে এটা ম্যাথিউকে বুঝতে দেয়নি। সে ততক্ষণে তার ব্যাগ থেকে সেম রকমের একটা চশমা বের করে পরে নেয়। এরপর সে কাগজে সাইন করে দেয়, যেটা করার সময় দেবিকির হাত কাঁপছিল। আর এটা ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস খুব ভালো করেই লক্ষ্য করছিল। দেবিকি ভালো করেই বুঝতে পারে যে ম্যাথিউ তাকে সন্দেহ করতে শুরু করেছে, তাই সে আগের থেকেও আরও বেশি সতর্ক হয়ে যায়। দেবিকির পরবর্তী প্ল্যান ছিল জাগানকে খুঁজে বের করা। এজন্য সে ডিকের সঙ্গে একটা নির্জন জায়গায় দেখা করে আর তাকে বলে যে পুলিশ আমাকে সন্দেহ করতে শুরু করেছে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। ডিকে বলে সেসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি বরং কিছুদিন পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আসুন, এরই মধ্যে আমি সবকিছু ম্যানেজ করে ফেলব। যাবার আগে দেবিকি হাসি মুখে ডিকেকে ধন্যবাদ জানায়। এই প্রথমবার দেবিকিকে হাসতে দেখে ডিকে অনেক খুশি হয়। তবে এতক্ষণ তারা দুজনে যেসব কথাবার্তা বলছিল তা আড়াল থেকে ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস শুনে ফেলে, তাই সে ডিকেকে ধরে থানায় নিয়ে আসে। সে অনেক চেষ্টা করেছিল ডিকের মুখ থেকে কথা বের করতে, এমনকি সে ডিকেকে বিভিন্ন ভয়ভীতিও দেখিয়েছিল। ভয়ভীতি দেখালে কি হবে, ডিকেও কোনো অংশে কম চায় না। সে একজন নামকরা প্রাইভেট ডিটেকটিভ, তাই সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবেই বিষয়টাকে এড়িয়ে যায়। এরই মধ্যে সেখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসে আর ডিকের মতো একজন নিরীহ মানুষকে গ্রেফতার করার দায়ে ইন্সপেক্টর ম্যাথিউর ওপর সে রেগে যায়। এজন্য ম্যাথিউ ডিকেকে ছেড়ে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমরা জাগানকে দেখতে পাই, সে তার বেশভূষা কিছুটা বদলে ফেলেছে। জাগান জেলখানায় এসেছে মোহিতের সঙ্গে দেখা করার জন্য। অন্য সবার মতোই জাগানও ভেবেছিল যে মোহিতই চার্লসের এমন অবস্থার জন্য দায়ী, তাই সে মোহিতের ওপর ভীষণ রেগে যায় আর তাকে তিরস্কার করতে থাকে। তখন মোহিত কান্নাকাটি করে জাগানকে বলে, ভাই বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। মোহিত জাগানকে অনেক অনুরোধ করে সে যেন তাকে এখান থেকে বের করার ব্যবস্থা করে, কারণ এখানে থাকা অন্যান্য কয়েদিরা তার উপর প্রচুর পরিমাণের শারীরিক এবং মানসিক নির্যাতন করে, যা সে একদমই সহ্য করতে পারছিল না। কিন্তু জাগান মোহিতের কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। জাগান এটা বুঝতে পেরেছিল যে পরবর্তী টার্গেট সে নিজেই হতে চলেছে, তাই সে হসপিটালে আসে চার্লসের সঙ্গে দেখা করার জন্য। জাগান বলে, তোর যে এমন হাল করেছে আমি তাকে ছাড়ব না। জাগান চার্লসকে ইশারায় বোঝাতে বলে যে তার এই অবস্থার জন্য কে দায়ী। চার্লস তখন অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সে শুধু ম শব্দটা উচ্চারণ করতে পেরেছিল। এতে জাগান ভেবে নেয় যে সে মোহিতের কথাই বোঝাতে চেয়েছে, কিন্তু চার্লস তখন মাথা নেড়ে বোঝায় যে এটা মোহিত ছিল না। এটা শোনার পর জাগান অনেক চিন্তিত হয়ে পড়ে। সে তখন চার্লসকে অনেক ফোর্স করতে থাকে বিষয়টি বোঝানোর জন্য। অনেক চেষ্টার পরে চার্লসের মুখ থেকে অস্পষ্টভাবে মম শব্দটি বেরিয়ে আসে। জাগান তখন বলে, কার মায়ের কথা বলছিস তুই? সেই মেয়েটির মা? চার্লস তখন মাথা নেড়ে সম্মতি জানায়। জাগান এটা শুনে অবাক হয়ে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে এত কিছু করছে। তাই জাগান আর দেরি না করে সেই রাতেই দেবিকির বাড়িতে হানা দেয় আর সে সেখানে গিয়ে জানতে পারে যে তারা কেউ বাড়িতে নেই। ইতিমধ্যে দেখা যায় ডিকে সবসময় জাগানকে ফলো করে যাচ্ছিল। জাগান যেখানেই যাচ্ছিল না কেন ডিকে সবসময় ছায়ার মতো তার পেছনেই লেগেছিল, আর এই বিষয়টা জাগানও লক্ষ্য করে। জাগানকে ফলো করতে করতে ডিকের সারা রাত বাইরেই কেটে যায়। একটা সময় দেখা যায় জাগান নিজেই চুপিসারে ডিকেকে ফলো করছে। সকালবেলা ডিকে প্রথমেই তার অফিসে আসে আর তার পরিবারের সঙ্গে কথা বলে যে সে দুপুরে এসে তাদের সঙ্গে লাঞ্চ করবে। এরপরে সে দেবিকিকে ফোন করে জাগান সম্পর্কে সকল আপডেটগুলো জানানোর জন্য। দেবিকি ফোনটা রিসিভ করেছিল ঠিকই, কিন্তু ডিকে তাকে একটি কথাও বলতে পারেনি, কারণ ততক্ষণে জাগান তাকে ফলো করতে করতে তার অফিস পর্যন্ত চলে এসেছিল। আর এটা দেখার পর ডিকে একেবারেই হতভম্ব হয়ে যায়। জাগান প্রথমেই দেবিকি কোথায় আছে তা জানতে চায়, কিন্তু ডিকে সেই ব্যাপারে কোনো ইনফরমেশন দিচ্ছিল না বলে জাগান ডিকেকে অনেক মারধর করে। এরপর সে ডিকের কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে দেবিকির নাম্বারে কল করে। ফোনটি রিসিভ করেছিল দেবিকি যে কটেজে উঠেছিল সেই কটেজের একজন কর্মচারী। সে জানায় যে দেবিকি ম্যাডাম একটু আগেই তার পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে গেছে। জাগান এই সুযোগে লোকটির কাছ থেকে কটেজের নাম আর ঠিকানা জেনে নেয়। এরপরই জাগান হঠাৎ করেই ডিকেকে শ্যুট করে দেয়, আর যেন কোনো প্রমাণ না থাকে তাই সে ডিকের অফিসে থাকা সিসি ক্যামেরার সমস্ত ফুটেজগুলোই নষ্ট করে দেয়। এই খবর পাওয়ার পরে ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস দ্রুত ডিকের অফিসে ছুটে আসে। প্রথমে সে কোনো ক্লু পাচ্ছিল না, কিন্তু পরে তার নজরে পড়ে ডিকের চশমাটির দিকে। সে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ চশমা নয়, এটির মধ্যে একটি স্পাই ক্যামেরা রয়েছে। এরপর সে ওই চশমার ফ্রেমের মধ্যে একটি মেমোরি কার্ড খুঁজে পায়। কার্ডটি সে তার ল্যাপটপে ইনসার্ট করে নেয় আর জেনে যায় এই ঘটনার আদ্যোপান্ত। সমস্ত ব্যাপারটাই এখন তার কাছে ক্লিয়ার, এবং সে এটাও বুঝতে পারে যে এখন জাগানের পরবর্তী টার্গেট হচ্ছে দেবিকি আর তার পরিবার।
ঘোরাঘুরি শেষে দেবিকি আর তার পরিবার যখন কটেজে ফিরে আসে তার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ সংযোগ চলে যায়। আনন্দ তখন সেই কটেজের কেয়ারটেকারকে ডাকতে শুরু করে, কিন্তু সেই কেয়ারটেকার সাড়া না দেওয়ায় সে নিজেই একটি টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে পড়ে কি হয়েছে তা দেখার জন্য। প্রথমেই সে বেসমেন্টে চলে যায় ইলেকট্রিক সার্কিটগুলো চেক করার জন্য, আর সেখানে গিয়ে দেখতে পায় যে ইলেকট্রিক তারগুলোকেও আগে থেকেই কেটে রেখেছে। এমন সময় তার পায়ে কিছু একটার সাথে ধাক্কা লাগে। সে নিচে টর্চ মেরে দেখতে পায় ওই কটেজের কেয়ারটেকার মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে আনন্দ অনেক ঘাবড়ে যায়। সে পেছন ফিরে দেখতে পায় তার পেছনে জাগান দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই জাগান আনন্দকে শ্যুট করে দেয়। আরিয়া যখন অন্ধকারে মোমবাতি জ্বালায় তখনই হঠাৎ সেখানে জাগানকে দেখতে পেয়ে সে একেবারে থ হয়ে যায়। ভয়ে সে থরথর করে কাঁপছিল, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এমন সময় দেবিকি সেখানে চলে আসে, আর জাগানকে দেখতে পেয়েও সেও অনেক ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সে আনন্দকে ডাকতে থাকে। এমন সময় জাগান তার দিকে এগিয়ে আসতে থাকে। দেবিকি তখন আরিয়াকে বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে। ততক্ষণে জাগান দেবিকির উপর হামলা করে দেয়। সে একটি পলিথিন মুড়িয়ে দেবিকিকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করতে থাকে। দেবিকি শ্বাস নিতে না পারায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছু সময়ের মধ্যেই দেবিকি নিস্তেজ হয়ে পড়ে। জাগান তখন বুঝতে পারে যে দেবিকি মারা গেছে, তাই সে দ্রুত সেখান থেকে চলে যায় আর আশেপাশে আরিয়াকে খুঁজতে শুরু করে। আরিয়া তখন প্রাণপণে ছুটতে থাকে জাগানের হাত থেকে বাঁচার জন্য। আর জাগান তখন বরফের ওপর আরিয়ার ফুটপ্রিন্ট দেখতে পায়, আর সেটি অনুসরণ করে সে এগোতে থাকে। অন্যদিকে দেখা যায় দেবিকি নড়ে চড়ে ওঠে, তার মানে সে এখনও বেঁচে আছে। প্রচণ্ড আহত অবস্থায়ও দেবিকি তার সমস্ত শক্তিটুকু দিয়ে উঠে দাঁড়ায় আর দ্রুত বেরিয়ে পড়ে তার মেয়েকে বাঁচানোর জন্য। দেবিকিকে দেখতে পেয়ে জাগান আবারও তার উপর আক্রমণ করে। জাগান যখন তার পিস্তলটি বের করে দেবিকিকে গুলি করতে যাবে, ঠিক সেই সময় ইন্সপেক্টর ম্যাথিউ ফ্রান্সিস সেখানে চলে আসে আর সে জাগানের হাতে গুলি করে। এই সময় ম্যাথিউ ফ্রান্সিস আর জাগানের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ম্যাথিউ শেষমেশ জাগানকে কাবু করে ফেলে। এমন সময় সে দেখতে পায় দেবিকির হাতে জাগানের পিস্তল, আর সেই পিস্তলটি জাগানের দিকেই তাক করা। ম্যাথিউ তখন চেষ্টা করে দেবিকিকে শান্ত করার জন্য। সে বলে যে তার হাজব্যান্ড আনন্দ এখনও বেঁচে আছে, তারা তাকে হসপিটালে পাঠিয়েছে। ম্যাথিউ আরও জানায় যে জাগানের সমস্ত অপকর্মের প্রমাণ তার কাছে আছে, এবার তারা জাগানকে ঠিকই শাস্তি দিবে। এটা শুনে দেবিকি হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ আইনের ওপর তার একদমই ভরসা নেই। সে জানে যে এরা কোনো না কোনোভাবে ঠিকই ছাড়া পেয়ে যাবে। দেবিকির কান্না দেখে ম্যাথিউ অনেক ইমোশনাল হয়ে পড়ে। একজন সৎমা হয়েও মেয়ের ন্যায় বিচারের জন্য দেবিকির এমন আত্মত্যাগকে সে স্যালুট জানায়। সে দেবিকির সকল কর্মকাণ্ড জানার পরেও সবসময় দেবিকির পক্ষেই ছিল। এজন্য সেও চায় দেবিকি যেন ন্যায় বিচার পায়। তাই সে নিজের পিস্তলটি দেবিকির হাতে তুলে দেয় আর বলে জাগানকে শ্যুট করার জন্য। ম্যাথিউর এমন কথা শুনে জাগান অবাক হয়ে যায়। সে তখন চিৎকার করে বলে যে আমি স্যারেন্ডার করব, দয়া করে আমাকে মেরো না। জাগান বাঁচার জন্য ছটফট করতে থাকে। সে ম্যাথিউর কাছে অভিযোগ করে দেবিকি সম্পর্কে, সেই বাবুরাম পান্ডের টুনটুনি কাঠা থেকে শুরু করে মোহিত পর্যন্ত দেবিকি এতদিন যা যা করেছে সেই সব কিছুই সে ম্যাথিউর কাছে চিৎকার করে বলতে থাকে। এসব শুনে ম্যাথিউ বলে আমি সবই জানি। ম্যাথিউ তখন দেবিকিকে অনেক ফোর্স করতে থাকে জাগানকে শ্যুট করার জন্য, কিন্তু দেবিকির হাত কাঁপছিল, সে কিছুতেই শ্যুট করতে পারছিল না। অন্যদিকে দেখা যায় আরিয়া একটি গাছের আড়ালে দাঁড়িয়ে এই সব কথাবার্তাই শুনে ফেলে। সে তখন মন থেকে ভীষণ অপরাধ বোধ করে। যেই মানুষটাকে সে এত অবহেলা করেছে, যাকে জীবনে একটাবারের জন্য মা বলে ডাকেনি, সেই মানুষটা তার জন্য এত কিছু করেছে, এটা ভাবতেই তার চোখে জল ছলছল করতে থাকে। সে তখন অঝরে কান্না করতে করতে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে, আর এই প্রথমবারের মতো সে দেবিকিকে মা বলে ডাকে। আরিয়ার মুখ থেকে মা শব্দটি শুনতে পেয়ে দেবিকি যেন তার ভেতরে শক্তি ফিরে পায়। সে তখনই জাগানকে শ্যুট করে দেয়। আরিয়া ছুটে এসে দেবিকিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবেই মা মেয়ের সম্পর্কটা জোড়া লেগে যায়। আসলে মায়ের ভালোবাসার কাছে কোনো অপশক্তি দাঁড়াতে পারে না। আর এমন একটি অসাধারণ এন্ডিংয়ের মধ্য দিয়েই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটি প্রমাণ করে যে একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে। এটি শুধু প্রতিশোধের গল্প নয়, এটি একটি মায়ের শক্তি, ত্যাগ এবং ভালোবাসার গল্প। সো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করতে ভুলো না। এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।